সবাইকে ইংরেজি ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তার ব্যবহার প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসাবে কিভাবে করা যায় সেটা দেখে নিব। প্রথমেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টি কি সেটি বুঝে নিই। প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা আসলে কি? দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার or post modifier. Now a present participle is formed. একটি present participle is formed মানে গঠিত হয় adding ing with the stem form of a verb. আমরা জানি ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে স্টেম ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেমন আমি একটা ভার্ব যদি এখানে লিখি ডু, এটি হচ্ছে তার স্টেম ফর্ম। তো বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে অ্যাডিং আইএনজি উইথ দ্য স্টেম ফর্ম অফ এ ভার্ব। তাহলে স্টেম ফর্মের সাথে আমি আইএনজি যুক্ত করে দিলাম, স্টেম ফর্ম। And it functions both as a verb and an adjective in a sentence. তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে, কিন্তু এটি বাক্যে কাজ করবে কিসের? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ যদি করে তাহলে বুঝে নিতে হবে সেটি হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল। আমার মনে হয় বিষয়টা পরিষ্কার হয়েছে। আমরা অনেক সময় দেখি ভার্বের সাথে কি যুক্ত থাকে? আইএনজি যুক্ত থাকে। তবে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে তখনই গণ্য করা হবে যদি দেখি আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্ত যে রূপটি আছে সেটি যদি একটি বাক্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়ের কাজ করে। So how can we recognize present participle? If we find that ing is being added with the stem form of a verb and the verb having ing with it is functioning as a verb and an adjective, we can call it present participle. But you have to remember that a present participle may not have all the properties of an adjective or a verb. একটি প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে ঠিকই, কিন্তু সে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সম্পূর্ণ যে বৈশিষ্ট্য সেটা বহন করবে তা কিন্তু না। It may not share all the properties either of a verb or of an adjective. তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে একটি ভার্ব কিভাবে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে বা পোস্ট মডিফায়ার হিসাবে ব্যবহার তার করা যেতে পারে সেটা আমরা আজকে দেখে নিব। Now I am going to write some examples so that you can understand the uses of present participle as pre-modifier and post-modifier. তাহলে আজকে আমরা প্রথমে
দেখব প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। দেখেন যে প্রি মডিফায়ার হিসাবে প্রেজেন্ট পার্টিসিপলটার ব্যবহারটা কেমন হতে পারে। এবার লক্ষ্য করে এবার উদাহরণগুলো খুব কেয়ারফুলি দেখতে হবে। আমরা প্রথমেই আইডেন্টিফাই করব আইএনজি যুক্ত যে ভার্বগুলো। প্রথমেই আমরা এখানে আইডেন্টিফাই করছি স্লিপিং, তারপর আমরা এখানে আইডেন্টিফাই করলাম রোমিং, এইখানে আমরা নিয়ে নিলাম টকিং, পরেরটাতে আমরা নিয়ে নিলাম সিঙ্গিং। এবার দেখো স্লিপিং, আমি যদি বলি স্লিপিং ইজ এ টাস্ক, ঘুম হচ্ছে একটি কাজ, তাহলে এই যে আমি বললাম ঘুম হচ্ছে একটি কাজ, ঘুম এটি কিন্তু নাউন। আর প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে আগে বলেছি আমি যে বাক্যে এটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। তাহলে আমি যদি বলি স্লিপিং ইজ এ টাস্ক, সেখানে কিন্তু স্লিপিং মানে হচ্ছে ঘুম, সেটা নাউন, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে না। কিন্তু আমার এই উদাহরণটাতে দেখো কি বলা হচ্ছে, এ স্লিপিং লায়ন। লায়ন তো সবাই বুঝতে পারছো, সিংহ, সিংহ মামা। এ স্লিপিং লায়ন মানে হচ্ছে ঘুমন্ত সিংহ, এখানে কিন্তু ঘুম না, ঘুমন্ত। যেহেতু স্লিপ হচ্ছে তার মূল ভার্ব, তাহলে এখানে ভার্বের অস্তিত্ব আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হওয়ার পর সে যখন লায়নের পূর্বে বসছে তখন তার বাংলাটা হচ্ছে ঘুমন্ত, স্লিপিং লায়ন, একটি ঘুমন্ত সিংহ। তাহলে ঘুমন্ত তার অবস্থা বোঝাচ্ছে, সিংহের অবস্থাটা, সিংহ কেমন অবস্থায় আছে, সে ঘুমিয়ে আছে, ঘুমন্ত, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে স্লিপ ভার্ব এবং স্লিপিং ঘুমন্ত, ঘুম অর্থে কিন্তু নয়, তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং সে অবশ্যই মডিফাই করছে কাকে, তার পরবর্তী যে নাউনটি দেয়া আছে এখানে লায়ন। তাহলে নাউন লায়ন, তার পূর্বে আমরা
স্লিপিং বসিয়ে দিয়েছে। নাউন হচ্ছে লায়ন, তার পূর্বে আমরা বসিয়ে দিয়েছি স্লিপিং, a sleeping lion cannot catch a prey, একটি ঘুমন্ত সিংহ কখনো কিন্তু ধরতে পারে না একটি শিকার। ওকে, পরেরটা দেখো, don't disturb the roaming dogs, don't disturb, তোমাকে একটা আদেশ দেওয়া হবে, you have been ordered by somebody not to disturb the roaming dogs, roaming dogs, roam, R-O-A-M, roam, তার মানে হচ্ছে to wander aimlessly, উদ্দেশ্যবিহীনভাবে ইতস্ততভাবে ঘোরাফেরা করা। তো আমরা দেখতে পাই রাস্তায় এইভাবে অনেক কুকুর কিন্তু ঘোরাফেরা করে। রোমিং ডগস, কুকুরগুলো কিন্তু ঘোরাফেরা করছে, তার অবস্থাটা বোঝাচ্ছে, তার কন্ডিশনটা বোঝাচ্ছে। রোমিং ডগস, রোমিং ডগস, এবং ডগস প্লুরাল নাউন তার পূর্বে বসেছে। রোম ভার্ব রোমিং, ঘোরাফেরায় রত যেগুলো আছে সেগুলোকে কখনো বিরক্ত করা যাবে না, রোমিং ডগস। তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভেরও কাজ করছে। তাহলে যেহেতু ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়টি পেয়ে গেলাম, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং তার অবস্থানটা হয়েছে ডগের পূর্বে, তাহলে সে ডগকে মডিফাই করেছে, তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার। It's a talking parrot, it's a talking parrot, এই তোতা কথা বলে, টকিং প্যারট। বাচ্চাদেরকে আমরা কি দিই, যেমন আমি বলতে পারি I gifted him বা I gifted the baby a talking tom, বাচ্চাদের খেলনা টকিং টম, টমের পূর্বে টকিং, এখানে প্যারট তার পূর্বে টকিং, টম অ্যান্ড জেরি থেকে টকিং টম, টকিং প্যারট, কথা বলতে পারে এই প্যারট। টক ভার্ব টকিং, টকিং যে কথা বলতে পারে তার অবস্থাটা বোঝাচ্ছে, প্যারট, টকিং প্যারট। তাহলে এই টকিং প্যারটকে মডিফাই করবে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। উই হ্যাভ এ সিঙ্গিং বার্ড, মানে আমাদের এমন একটি পাখি আছে যে গান গাইতে পারে। তাহলে পাখির দোষ গুণ অবস্থা পরিমাণ অবস্থাটা বোঝাচ্ছে, এটি গান গাইতে পারে, তার একটা কোয়ালিটি আছে। উই হ্যাভ এ সিঙ্গিং বার্ড, আমার বার্ডের গুণটা হচ্ছে সে গান গাইতে পারে। তাই সিঙ্গিং কিন্তু মডিফাই করছে কাকে, বার্ডকে। সিঙ্গিং বার্ড, যেন তেন বার্ড নয়, সিঙ্গিং বার্ড। তাহলে সিঙ্গিং, সিং ভার্ব সিঙ্গিং যে গান গাইতে পারে, বার্ড, সিঙ্গিং অ্যাডজেক্টিভের কাজ করছে, সিঙ্গিং বার্ড। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে নাউনের পূর্বে বসলো, এটা হচ্ছে প্রি মডিফায়ার। আরো কিছু উদাহরণ দেখো,
এবার এই উদাহরণগুলো দেখো। The hunter aimed at the flying bird. শিকারী এইম ধরেছিল, মানে তার নিশানা ঠিক করেছিল কোন পাখির দিকে? ফ্লাইং বার্ড, অর্থাৎ শিকারী যখন তার নিশানা তাক করেছিল পাখিটি উড়ন্ত অবস্থায় ছিল। অবশ্যই এটি অ্যাডজেক্টিভ এবং ভার্ব, ফ্লাই তো ভার্ব, এবং এটি নাউনের পূর্বে বসেছে প্রি মডিফায়ার হিসাবে। প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে। ডোন্ট গেট অন এ রানিং বাস, বাস নাউন, তার পূর্বে রানিং। কখনো গেট অন মানে হচ্ছে ওঠা, কখনো উঠবে না। কোন বাসে উঠবে না? এ রানিং বাস, যে বাসটি চলন্ত অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। রান ভার্ব, রানিং চলন্ত, অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসলো, প্রি মডিফাই করে। গিভ মি, আমাকে দাও, সাম রাইটিং পেপার। পেপার অনেক ধরনের পেপার হতে পারে। কালার পেপার, যেটা রঙিন কাগজ, হ্যাঁ। তারপর এখানে বলা হচ্ছে আমরা রাইটিং পেপার, রাইটিং পেপার লেখার কাজে ব্যবহার করা হচ্ছে। টিস্যু পেপার, অনেক ধরনের পেপার হতে পারে। আমি বিশেষ করে কোন পেপারের কথা বলছি? রাইটিং পেপার, যেটার মধ্যে লেখা যায়। ঠিক আছে, তার গুণটা হচ্ছে, এই পেপারের গুণটা হচ্ছে তার মধ্যে লেখা যায়, রাইটিং পেপার। যেমন আমি যদি বলি, যেমন দিস পেপারস, এগুলো হচ্ছে রাইটিং পেপার। এগুলো দিয়ে আমি চাইলে ঘড়ি বানাতে পারবো না, তাই না? বা এটা টিস্যু পেপার হিসাবে ব্যবহার করতে পারবো না। আমি স্পেসিফিকলি বোঝাচ্ছি রাইটিং পেপার। তাহলে রাইটিংটা অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, এবং পেপার নাউন। রাইট ভার্ব, ভার্ব অ্যাডজেক্টিভ, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে প্রি মডিফাই করবে। এ ডার্কেনিং স্কাই মে ব্রিং শাওয়ার্স। Darkening, that means cloudy. Darkening sky অর্থাৎ মেঘ আকাশে ঘনীভূত হচ্ছে। তুমি যখন দেখছো তখন কিন্তু আকাশটা ধীরে ধীরে ডার্ক, 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 তার ভার্ব হচ্ছে ডার্কেন। ডার্ক অন্ধকার, ডার্কেন মানে অন্ধকারাচ্ছন্ন হওয়া। ডার্কেন হচ্ছে ভার্ব, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি। ডার্কেনিং ধীরে ধীরে আধার ঘনীভূত হচ্ছে। এই রকমের যে আকাশ, ব্রিং শাওয়ার্স, সেই আকাশ দেখে মনে হয় যে বৃষ্টি হতে পারে। তাহলে ডার্কেনিং মডিফাই করলো নাউন স্কাইটিকে। পরেরটা দেখো। দ্য বিউটি অফ দ্য রাইজিং সান চার্মস অল। রাইজ হচ্ছে ভার্ব, রাইজ ওঠা, কিন্তু রাইজিং সান মানে হচ্ছে উদীয়মান। ধীরে ধীরে আমরা দেখতে পাই যে সূর্যটা উদয় হচ্ছে, উদীয়মান। মানে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, সূর্যের অবস্থা বোঝাচ্ছে, কোন একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাচ্ছে, এটা ধীরে ধীরে উদয় হচ্ছে। উদীয়মান সূর্য, সূর্যের যে সৌন্দর্য, সেটা সবাইকেই কিন্তু মুগ্ধ করে। তাহলে রাইজিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, সে সান সূর্যকে মডিফাই করে। উদাহরণগুলো তুলে নাও, বোঝার জন্য সহজ হবে।
এবার দেখো আরো কিছু উদাহরণ। A rolling stone gather no moss, এটি একটি প্রবাদ বাক্য। রোল মানে হচ্ছে গড়ানো, গড়িয়ে গড়িয়ে যাওয়া। স্টোন তো সবাই বুঝো, পাথর। গ্যাদার মানে ধরে না, এখানে ন মস, মস মানে হচ্ছে শৈবাল। যে পাথরটি গড়ায় তার মধ্যে কোনো শৈবাল ধরে না, এটি প্রবাদ বাক্য। এর অর্থ কিন্তু কি? আমাদের সমাজে আমরা কি দেখতে পাই? উই ক্যান সি দ্যাট many people in our society who have no roots always avoid their duties and responsibilities. যে লোকেদের কোনো শিকড় নেই, যাদের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা এগুলোর প্রতি কোনো টান নেই, তারা সব ধরনের দায়িত্বটাকে এড়িয়ে যায়। মানে কি বলবো, যে উদাসী মানুষ, একটু বিরাগ ভাজন সবকিছুর প্রতি, সে কিন্তু সব ধরনের দায়িত্বকে এড়িয়ে চলতে চায়, তাকে কোনো কিছু স্পর্শ করে না। একটি গড়ানো পাথরের গায়ে যেভাবে শৈবাল বা ছত্রাক পড়ে না, এইভাবে কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রেও দায়িত্ববোধ বা কর্তব্যবোধ সেগুলোর কোনো প্রভাব পড়ে না। এটি কিন্তু হচ্ছে তার মূল তাৎপর্য। এবার যেহেতু স্টোন নাউন, তার পূর্বে বসছে রলিং, রল, রল গড়ানো, রলিং, তাহলে রলের সাথে যুক্ত হয়েছে আইএনজি। ঠিক আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করেছে স্টোন, পাথরটি। তারপর দেখো বর্তমান যে সভ্যতা আছে, আধুনিক সভ্যতা, সেটার কথা বলা হচ্ছে। এখন কিন্তু আমরা সবাই কাজ করি, কাজ না করলে কিন্তু পেটে খাবার জুটবে না। A life of increasing labor, labor মানে হচ্ছে শ্রম। ঠিক আছে, শ্রম, লেবার হচ্ছে শ্রম। ইনক্রিজিং, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিং ক্রমবর্ধিষ্ণু, বাড়ছে, দিন দিন বাড়ছে, কন্টিনিউয়াস। এটা ইনক্রিজিং লেবার, লাইফ অফ ইনক্রিজিং লেবার অ্যান্ড ডিক্রিজিং লেজার, লেজার মানে হচ্ছে অবসর। লাইফ অফ ইনক্রিজিং লেবার অ্যান্ড ডিক্রিজিং লেজার, অর্থাৎ ক্রমবর্ধমান শ্রম এবং ক্রমক্ষয়িষ্ণু অবসাদ বা অবসর, অবসর সরি অবসাদ নয়, অবসর। ক্রমবর্ধমান শ্রম এবং ক্রমক্ষয়িষ্ণু অবসর। ক্রমবর্ধমান এইটা অ্যাডজেক্টিভ, ক্রমক্ষয়িষ্ণু এইটাও অ্যাডজেক্টিভ। যথাক্রমে শ্রম এবং অবসরের পূর্বে বসেছে, দুটোই কিন্তু নাম। এই দুইটাই হচ্ছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ইনক্রিজিং এবং ডিক্রিজিং। তাহলে ক্রমবর্ধমান শ্রম এবং ক্রমক্ষয়িষ্ণু অবসর হচ্ছে আধুনিক সভ্যতার বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য। লাইফ অফ ইনক্রিজিং লেবার and decreasing leisure is the characteristic of modern civilization. তাহলে এগুলো গেল আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখতে পেয়েছো নাউনের পূর্বে বসেছে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে আমরা এটার ব্যবহার বেশি দেখতে পাই। এবার দেখি এটাকে পোস্ট মডিফায়ার হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করা যায়। হেডিংটা আবার একটু দেখে নাও, প্রেজেন্ট পার্টিসিপল ইজ পোস্ট মডিফাই।
এবার দেখো এটার পোস্ট মডিফায়ার হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করা হবে। হাইডিং, হু ইজ হাইডিং? রিমা। কে লুকাচ্ছে? রিমা। আই নোটিস ইট, আমি দেখলাম রিমা হাইডিং লুকিয়েছিল ইন আ ক্যাফে, একটি ক্যাফের মধ্যে রিমা লুকিয়েছিল। হাইডিং মডিফাই করছে কাকে? রিমাকে। Do you know the girl sitting behind me? Who is sitting? The girl is sitting. তুমি কি চেনো যে আমার পেছনে বসা মেয়েটিকে? পেছনে বসা মেয়েটি। সিটিং বিহাইন্ড মি, সিটিং দ্য গার্লকে মডিফাই করছে। দ্য বয়েজ ওয়ার্কিং হিয়ার, ওয়ার্কিং, হু আর ওয়ার্কিং? অবশ্যই দ্য বয়েজ, এই ওয়ার্কিং বয়েজকে মডিফাই করছে। সব ক্ষেত্রে নাউন, রিমা নাউন, গার্ল নাউন, বয়েজ প্লুরাল নাউন। The girl wearing glasses, wearing glasses, যিনি চশমা পরে আছেন, তাহলে কে চশমা পরে আছেন? অবশ্যই এই মেয়েটি। is my boss, তিনি হচ্ছেন আমার বস। The woman using a computer, using a computer, যিনি কম্পিউটার ব্যবহার করছেন। ইউজিং, কে ব্যবহার করছেন? মহিলা, ওমেন। তাহলে এটা হচ্ছে এখানে গার্ল নাউন, এখানে উইমেন নাউন। The woman using a computer is a foreigner, যে মহিলাটি কম্পিউটার ব্যবহার করছেন তিনি একজন বিদেশী। তো এইভাবে আমরা আরো অনেক উদাহরণ দেখতে পাই যেখানে প্রেজেন্ট পার্টিসিপলকে পোস্ট মডিফায়ার হিসাবেও ব্যবহার করা হয়। তোমাদের কাজ হচ্ছে তোমরা যখন যে কোনো ইংরেজি পড়বে সেক্ষেত্রে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে তুমি দেখবে এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল কিনা। যদি এটা প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে তোমাকে দেখতে হবে সেটা আসলে কোনো একটি নাউনকে মডিফাই করলো কিনা, কোনো একটি নাউন ফ্রেজকে মডিফাই করলো কিনা, সেটা কি প্রি মডিফায়ার হিসাবে বসলো না পোস্ট মডিফায়ার হিসাবে বসলো। পড়া যত বেশি হবে তত অভিজ্ঞতা লাভ হবে এবং ততই এই বিষয়গুলো সম্বন্ধে আরো বেশি সচেতন হবে। তো আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রাম নিচ্ছি। সবাইকে ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ।